আমরা প্রবাহীর ঘাত, চাপ এই দুটো জিনিস দেখে ফেললাম। এবার আমাদের নেক্সট যেটা দেখতে হবে সেটা হলো প্রবাহীর ভেতরে বা তরলের ভেতরে কোনো বিন্দুতে প্রবাহীর চাপ কি করে ক্যালকুলেট করতে হয়। তো প্রবাহীর ভেতরে কোনো বিন্দুতে প্রবাহীর চাপ ক্যালকুলেট আমাদের করতে হবে। তো সেটার একটা ডেরিভেশন বা প্রুফ রয়েছে তোমাদের, সেটাকে এবার বুঝবো। এবার দেখো, আমি আগে থেকে একটা ছবি এঁকে রেখেছি, তো তোমাকে ছবিটা একটু এক্সপ্লেন করে বলে দিই। তো আমরা একটা এখানে কন্টেনার নিয়েছি, একটা পাত্র। সেই পাত্রের মধ্যে আমরা তরল নিয়েছি, এটা হলো আমাদের তরল। পাত্রের মধ্যে আমরা তরল নিয়েছি। এবার ধরি এই তরলটার একটা ঘনত্ব রয়েছে, এই তরলের একটা ঘনত্ব রয়েছে, ঘনত্বটা আমরা ধরলাম ডি। তো এই পাত্রের মধ্যে তরল নিয়েছি, তরলের এটা হলো উপরিতল, এটা তরলের উপরিতলটা। তো সেই উপরিতলের কোনো একটা বিন্দু আমরা ধরে নিয়েছি, ধরি এই বিন্দুটার নাম হলো এ। তো এই এ বিন্দু থেকে এইচ গভীরতায়, এই এ বিন্দু থেকে এইচ গভীরতায় আরেকটা বিন্দু, ধরি এই বিন্দুটার নাম হলো সি। ঠিক আছে, তো কি বললাম, একটা কন্টেনার নিয়েছি, সেখানে জল নিয়েছি, তরল, একটা তরল নিয়েছি, তো তার ঘনত্ব ধরে নিয়েছে ডি। তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় আরেকটা বিন্দু আমরা অ্যাজুম করেছি, সেটার নাম দিয়েছি সি। তো আমাদের কাজ হলো সি বিন্দুতে কত চাপ সেটাকে ক্যালকুলেট করতে হবে, সেটার যে এক্সপ্রেশন রয়েছে, ফর্মুলাটা, সেটা আমাদের ডেরাইভ করতে হবে। তাহলে আমাদের কাজ হলো সি বিন্দুতে চাপ নির্ণয়। তাহলে আমাদের সি বিন্দুতে চাপটাকে নির্ণয় করতে হবে। এবার দেখো, আমরা একটু আগে পড়লাম যে চাপ মানে কি। চাপের যেটা এক্সপ্রেশন, ফর্মুলা যেটা, চাপ পি সমান সমান এফ বাই এ, এটা আমরা দেখলাম। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এবার দেখো, আমাদের যদি পি বিন্দুতে যদি চাপটাকে বের করতে হয়, তাহলে আমাদের পি বিন্দুতে এই যে তরল স্তম্ভ, এই তরল স্তম্ভটা কতটা বল প্রয়োগ করছে সেটাকে বের করতে হবে। তারপর যদি আমরা এই তলটার একটা ক্ষেত্রফল যেটা পাবো, সেটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে সি বিন্দুতে তরলের চাপটাকে বের করতে পারি। তো এই বিন্দু থেকে এইচ গভীরতা একটা বিন্দু আমরা ধরে নিয়েছি সি। এবার আমরা এখান থেকে একটা জলস্তম্ভের কথা চিন্তা করতে পারি। আমরা এ আর সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইচ ধরে নিয়েছি। এবার এখানে একটা জলস্তম্ভ আমরা চিন্তা করতে পারি। তো এই যে জলস্তম্ভটা, এই জলস্তম্ভটার যেটা ওজন, এই জলস্তম্ভের যা ওজন, সেই ওজনের একটা বল সি বিন্দুতে এই জলস্তম্ভটা প্রয়োগ করবে। ঠিক আছে, এই জলস্তম্ভে যেটা ওজন হবে, সেই ওজনটাই এই বিন্দুতে প্রযুক্ত হবে লম্বভাবে, এবং সেটাকে আমরা বলবো ঘাত। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে এই জলস্তম্ভের যেটা ওজন, সেটাই কিন্তু আমাদের বল। তাহলে আমরা সি বিন্দুতে এই জলস্তম্ভ দ্বারা, এই জলস্তম্ভের যেটা ওজন, সেটাকে আমরা এখানে পুট করব, আর সেটাই আমাদের বল হয়ে যাবে। তাহলে এবার দেখো, আমরা তার আগে একটা জিনিস ধরে নিই, যে এই যে একটা সার্কুলার আমরা ধরে নিয়েছি, একটা চোঙ আকৃতির একটা সিলিন্ডার। তো এর ধরে নিই যে ক্ষেত্রফলটা হলো এ, এর যেটা ক্ষেত্রফল সেটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে এবার দেখো, আমাদের কাজ বল বাই ক্ষেত্রফল, এর মধ্যে আমরা বসাবো এবার পি সমান সমান বল বাই ক্ষেত্রফল। আগেই বললাম বল মানে আমি কি বসাবো এখানে, বল মানে এই তরল স্তম্ভের যেটা ওজন, সেই ওজন কর্তৃক যেই বলটা এখানে সি বিন্দুতে প্রযুক্ত হবে। তাহলে আমাদের সি বিন্দুতে এই জলস্তম্ভের ওজনটাকে বের করতে হবে। এবার আমরা একটা জিনিস জানি, যে এখানে লিখি, ওজন মানে কি বলতো? ওজন মানে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এটাকে আমরা ওজন বলি। ভরকে আমরা এম লিখি, আর অভিকর্ষজ ত্বরণকে আমরা
স্মল জি দিয়ে ডিনোট করি। তাহলে এই সিলিন্ডারটার এবার আমরা কি বের করব, এই জলস্তম্ভের কি বের করব, ওজন বের করব। তাহলে জলস্তম্ভের ওজন বের করার জন্য আমাদের প্রথমে জলস্তম্ভটার এই যে এতখানি একটা এরিয়া রয়েছে, এই এরিয়ার মধ্যে কতখানি ভর রয়েছে সেটাকে বের করতে হবে। তারপর যদি আমরা সেটাকে জি দিয়ে গুণ করে দিই তাহলে আমরা ওজনটা পেয়ে যাব। তারপরে এই ওজনটা নিয়ে আমরা বলের জায়গায় বসাবো। তাহলে এবার দেখো, এই জলস্তম্ভের ওজনটাকে বের করার জন্য আমাদের ভরটাকে বের করতে হবে। তাহলে ভর কি করে বের করব? এবার আমরা আরেকটা জিনিস জানি, যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা কি জানি? ঘনত্ব সমান সমান ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আমাদের কাজ হলো ভর বের করা। ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। তাহলে যদি আমরা এই জলস্তম্ভের ভরটাকে বের করতে চাই তাহলে আমাদের এই তরলের ঘনত্বকে এই জলস্তম্ভের যেটা আয়তন সেটা দিয়ে গুণ করতে হবে। চলো তাহলে আরেকটা জিনিস দেখে নিই, এই যে জলস্তম্ভটা রয়েছে তার আয়তন আমরা কি করে বের করব? আয়তন বের করার আমরা একটা জিনিস জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে হলো আয়তন। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা ধরে নিয়েছি a, আর এর উচ্চতা ধরে নিয়েছি h। তাহলে আমরা বলতে পারি, ইজিলি বলতে পারি যে এই জলস্তম্ভের আয়তন হবে a গুণ h, ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে এই জলস্তম্ভের আয়তনটা কত পেলাম আমরা? a ইন্টু h। তাহলে আমরা এখানে ছোট্ট করে এখানে লিখে দিই, জলস্তম্ভের আয়তন a ইন্টু h। তাহলে এবার দেখো, আমরা ঘনত্বের জায়গায় d বসাবো। আমরা ধরে নিয়েছি ঘনত্ব d, আর আয়তনের জায়গায় আমরা বসাবো a গুণ h। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম DAH। DAH এটা কি পেলাম? আমরা এই জলস্তম্ভের ভর পেলাম। তাহলে দেখো, আমরা এই যে এমটাকে আমাদের খুঁজে বের করার একটা টার্গেট ছিল, তো আমরা এখান থেকে ঘনত্বের রাশিমালাটাকে ইউজ করে আমরা এখান থেকে ভরটাকে পেয়ে গেছি। এবার এই এম এর জায়গায় আমরা DAH এটাকে পুট করব এখানে, DAH, আর এটাকে আমরা জি দিয়ে গুণ করব। তাহলে আমরা যেটা পেলাম DAH ইন্টু জি, এটা পেয়ে গেলাম এই জলস্তম্ভের ওজনটা। তাহলে আমাদের এটাই টার্গেট ছিল, ইনিশিয়াল টার্গেট এটাই ছিল যে আমরা এই জলস্তম্ভের ওজনটাকে বের করব, তারপর এখানে বসাবো। তো আমরা এখানে ওজনটাকে পেয়ে গেছি DAH ইন্টু জি। এই যে ওজনটা পেলাম, এই ওজনটার জন্যই সি বিন্দুতে একটা লম্বভাবে বল প্রযুক্ত হবে, এবং সেটাই আমাদের কিন্তু এই প্রবাহী কর্তৃক একটা ঘাত বল। সো আমরা এখানে বলের জায়গায় ওজনটার যেটা রাশিমালা পেলাম, দেখো DAH ইন্টু জি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, ওজন মানে ভর গুণ ত্বরণ। ত্বরণটা অবভিয়াসলি অভিকর্ষজ ত্বরণ। এবার বলের রাশিমালাটা কি? বলের রাশিমালা তো একই রয়েছে, ভর গুণ ত্বরণ। তাহলে দেখো, ভর গুণ ত্বরণই আছে, তার মানে এটা কিন্তু একটা মানে বলেরই মতো কাজ করছে এখানে। কিন্তু এখানে ত্বরণটা নর্মাল ত্বরণের জায়গায় এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বলের জায়গায় ওই রাশিমালাটা ওজনে যেটা পেলাম DAH জি এটাকে বসালাম। আর ক্ষেত্রফল কি? এই জলস্তম্ভের ক্ষেত্রফল, নিচের এরিয়াটা যেটাকে আমরা এ ধরে নিয়েছি, এ। তাহলে দেখো, এ কেটে যায়, আলটিমেটলি পড়ে থাকে DH জি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে P সমান HDG। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে তরলের বা প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। এবার এই রাশিমালাটা থেকে আমরা কি কি বুঝতে পারি? দেখো, প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি যে চাপটা এই হাইটের সাথে মানে গভীরতার সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে। চাপটা হাইটের সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে। তার মানে আমরা যত গভীরে যাব
দেখো তাহলে আমরা এই তরলের উপরিতল থেকে যত গভীরে যাব আমাদের এই প্রেশারটা তত বাড়তে শুরু করবে। তাহলে গভীরতা বাড়লে প্রেশার বাড়বে, সিমিলারলি গভীরতা যদি কমে তাহলে প্রেশারটা কমবে। আর একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি যে ঘনত্বের সাথে সমানুপাতিক, চাপটা আমাদের ঘনত্বের সাথে সমানুপাতিক। তার মানে এই তরলটার ঘনত্ব যত বাড়বে তরলের কোনো একটা নির্দিষ্ট গভীরতায় চাপটা ততই বাড়বে। যদি আমরা এক্ষেত্রে যদি হাইটটাকে যদি ফিক্স করে দিই, মনে করো এই হাইটেই আমরা মাপবো, মনে করো এই হাইটেই এইচটা মনে করো 10 সেন্টিমিটার গভীরতায় আমরা এখানে প্রেশারটাকে মেজার করব। এবার হাইটটাকে যখন আমরা ফিক্স করে দিলাম, তখন যদি এই তরলের যদি আমরা ঘনত্ব চেঞ্জ করি, যদি আমরা ঘনত্ব যদি বাড়াই তাহলে আমাদের চাপটা কি হবে, বেড়ে যাবে। আর যদি আমরা ঘনত্বকে কমাই তাহলে আমাদের চাপটা কমে যাবে, কারণ সমানুপাতিক সম্পর্কে রয়েছে। আর ডি যেটা অভিকর্ষজ ত্বরণ সেটা তো একদম কনস্ট্যান্ট এর ভ্যালু, তো জি এর ভ্যালু তো কনস্ট্যান্ট, জি এর ভ্যালু সব জায়গায় সমান। তাহলে আলটিমেটলি আমাদের প্রেশার যেটা সেটা এইচ আর ডি গভীরতা আর ঘনত্ব এর উপর ডিপেন্ড করে। এবার দেখো আমরা একটু আগে যেই রাশিমালাটা পড়লাম P = এইচ ডি জি, তো আমরা একটু আগে এই রাশিমালাটা দেখলাম যে তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে যদি চাপ আমাদের বের করতে হয় তার জন্য আমরা এই ফর্মুলাটা একটু আগে ডেরাইভ করলাম, এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা গভীরতা বাড়াই তাহলে চাপটা বাড়বে, যদি ঘনত্ব বাড়াই তখন চাপটা আমাদের বাড়বে, কারণ গভীরতা আর ঘনত্ব এই দুটোই চাপের সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে। তাহলে এবার যদি আমরা একটা এক্সপেরিমেন্ট দেখি, যদি একটা এক্সপেরিমেন্ট দেখি, তুমি দেখো তাহলে জিনিসটা ঠিকঠাক করে বুঝতে পারবে। আমি এখানে একটা কন্টেনার নিয়েছি, জলের কন্টেনার, জলের একটা বড় ব্যারেল বলতে পারো। তো এই কন্টেনারের মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে জল, এর মধ্যে আমি নিয়েছি জল। তো এবার যদি আমি এখানে একটা ছিদ্র করি, তার একটু উপরে যদি আরেকটা ছিদ্র করি, এবং যদি অনেকটা উপরে গিয়ে একটা ছিদ্র করি, তাহলে তুমি দেখবে যখন এই ছিদ্র দিয়ে যখন জল বের হবে তখন জলটা অনেকটাই দ্রুত গতিতে বের হবে। এই ছিদ্র দিয়ে যখন জল বের হবে এখানে জলের স্পিডটা বেশি থাকবে। এবার তুমি যেই একটু উপরে যাবে এখান থেকে যে জলটা বের হবে তুমি দেখবে জলটা একটু কম স্পিডে বের হচ্ছে, আর এই ছিদ্র দিয়ে যখন জলটা বের হবে তখন জলটা আরও অনেকটাই স্লোলি বের হতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে নিচের ছিদ্র দিয়ে জলটা অনেক বেশি স্পিডে বেরোচ্ছে, উপরের ছিদ্র দিয়ে একটু কম স্পিডে বেরোচ্ছে, একদম উপরের ছিদ্র দিয়ে জলটা খুবই ধীর গতিতে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি এখান থেকে আমরা যেই ইকুয়েশনটা পেলাম এখান থেকে, তো ওখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম আর এই এক্সপেরিমেন্ট থেকে আমরা যেটা বুঝতে পারছি, দুটোকে এবার কিন্তু আমরা একটু ম্যাচ করতে পারবো। দেখো যখন আমি গভীরতা বাড়াচ্ছি, এই উপরিতল থেকে যখন আমি অনেক গভীরে যাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের গভীরতাটা অনেকটা বেশি, তাই জন্য এখানে জলের চাপটা বেশি, আর যেহেতু জলের চাপ বেশি তাই জন্য এখানে জলটা অনেকটা স্পিডে বেরোচ্ছে। কিন্তু যেই আমি গভীরতা একটু কমালাম, এইচ এর ভ্যালু যেই একটু কমালাম, তাহলে জলের স্পিডটা কম হয়ে গেল। আর এইচ এর ভ্যালু যতটা কমিয়ে দিলাম, একদম অনেকটা কমিয়ে দিলাম, যখন একবারে তলের উপরিতল থেকে একদম খুবই কাছে রয়েছে এই ছিদ্রটা, সেক্ষেত্রে জলের স্পিডটা অনেকটাই কম। তো তাহলে এখানে যদি জলের স্পিডটা যদি আমি ধরি S1, এটা যদি ধরি S2, এটা যদি ধরি S3, তাহলে আমরা বলতে পারবো যে S1 এখানে জলের স্পিডটা অনেক বেশি, এখানে জলের স্পিডটা তার থেকে কম, আর S3তে যে জলের স্পিডটা রয়েছে সেটা সব থেকে কম। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা এই ইকুয়েশনের সম্পর্কে একটা ধারণা রাখতে পারি, আমাদের একটা জিনিস বুঝতে সুবিধা হয় যে গভীরতা বাড়ালে জলের চাপটা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে আমরা এবার নেক্সট পার্ট, যেটা তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা দেখব।